কাহিনীর শুরু রানীহাটির জমিদার বাড়িতে। জমিদার সারদা শঙ্কর, তার গৃহিণী পুত্র সতীশ আর নিঃসন্তান বিধবা ছোট ভাতৃবধূ। এই জমিদারের ছোট্ট পরিবার, কিন্তু জমিদার বাড়ি তো, কাজে লোক লস্কর, টাকা পয়সা এইসব কোনো সমস্যাই নয়। তবু জমিদার সারদা শঙ্কর খুবই চিন্তিত। না, তার চিন্তা জমিদারি বা প্রজাদের সমস্যা নিয়ে নয়। সারদা শঙ্করের চিন্তা তার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে। অবশ্য তার থেকেও বড় চিন্তা তার বংশের প্রদীপ সন্তান সতীশকে নিয়ে। ও মা, তুমি এই সাত সকালে কাজকর্ম ফেলে তুমি এখানে? না, মানে তোমার শরীরটা আছে কেমন, তোমাকে নিয়ে তো চিন্তা। কেন আমাকে নিয়ে আবার কিসের চিন্তা তোমার? না, ঠিক তোমায় নিয়ে ততটা নয়। দেখো, এই শরীর থাকলে এই রোগ ভোগ এসব তো থাকবেই, তাই না? তবে তোমাদের মেয়েদের আবার একটা কিছু হলেই এই নানা সমস্যা। দেখে সে যাক, আসলে ওই খোকা খোকা ওই সতীশকে নিয়ে বড় চিন্তা। কেন, তাকে নিয়ে এত চিন্তা কি হলো? না, তেমন কিছু না। তবে দেখো, তুমি মা, তুমি যদি সুস্থ না থাকো তাহলে তার দেখভাল কি করে হবে? হ্যাঁ, এই বংশের একমাত্র তিলক সে, তার দেখাশোনা যেন কোনো ত্রুটি না হয়, এইটাই ভাবছি আর কি। সে আর তোমাকে ভাবতে হবে না, ওর ভার পুরোপুরি কাদম্বিনী নিয়েছে। সে আদরে যত্নে সতীশকে ভরিয়ে রেখেছে, সে কোনো ত্রুটি হতেই দেবে না। এই যে বলো না গিন্নি, তুমি তো মা, তোমাকে তো তার বেশি প্রয়োজন। এখন তুমি অসুস্থ হয়ে পড়লে তার যে কি দশা হবে। অবশ্য এটাও ঠিক যে কাদম্বিনীকে নিয়ে একটা সুবিধাও আছে। কি সুবিধে? কি সুবিধে? সে একে বেদবা, আয় তার ছেলে পুলে নেই, আর তার সাতগুলো তো তার কেউই নেই। কাজেই ওই সব স্নেহটাই ওই সতীশের ওপর গিয়ে পড়েছে। এই কথায় বলে না, মায়ের থেকে মাটির দরদ বেশি। যাই হোক, দেখো, ছেলের যেন কোনো অসুবিধে, মানে ওই অসুখ বিসুখ না হয়, এই ভাবনাতেই তো আমার। যাকে ওদিকে আবার অনেক কাজ বাকি। নায়ক মশাই এসেছেন, যাই সে পথে একটু মন দিই। হ্যাঁ, হিসেবেই মন দাও, নয়তো লোকে বলবে তুমি খালি গিন্নির কাছেই সময় কাটাও। তা ঠিক। আচ্ছা, চলি কাজটালগুলো সারি। তাই যাও। দুর্গা যাক বাবা, এখন একটু জিরোই। দুপুরে আবার তাস খেলা আছে। কাল হৈম আমায় চুরি করে হারিয়েছে, আজ তা বুঝিয়ে দেব। হৈম, তুমি ননদিনী, সে ঠিক আছে, কিন্তু তা বলে আমি ছাড়বো কেন? আজ হৈম বুঝবে কত ধানে কত চাল। ওরে ও শুনো, একবার থেকে দেখ না রে, সতীশের ছোট কাকি ওর কাছে আছে তো? আছে, আচ্ছা একটু গড়িয়ে নি।
এভাবেই কাটছিল রানীহাটির জমিদার বাড়ির দিনগুলো। জমিদার গিন্নি তাদের সন্তান সতীশের ভার কাদম্বিনীর ওপর সঁপে দিয়ে নিশ্চিন্তে ছিলেন। সতীশও ছিল কাকি অন্ধ প্রাণ, আর সন্তানহীনা স্বামীহীনা কাদম্বিনীও জীবনে কিছুই না পাওয়ার দুঃখ ভুলে গিয়েছিল সতীশকে বুকে পেয়ে। কিন্তু জীবন দেবতা যে কাদম্বিনীর জীবনে একদিন এঁকে দেবেন অন্য ছবি, তা কি আর জানতো। সেদিনটা ছিল দুর্যোগে ভরা দিন। আজ শরীরটা ঠিক জুতের লাগছে না, কেমন কেমন যেন করছে। শুরু ঠিকই বলে, খাওয়ার ঠিক নেই, কাজেরও বিরাম নেই। যাক, এসব ভেবে বা কি হবে আমার? কে আছে আর আমার এই জীবনে সতীশ ছাড়া? আমার জীবনের আর মূল্যই বা কি? কাকি, কাকি, কোথায় গেলি? কাকি, জল দে কাকি। এই তো বাবা, এই তো যাই। এই নাও জল খাও। আর খাবে? আর দেবো? আচ্ছা, এবার একটু ফল খাও, আমি এক্ষুনি আসছি। না কাকি, তুই কোথাও যাস নে। কাকি, কাছে আয় কাকি। এই তো বাবা, এই তো আমি তোমার কাছেই আছি। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? কোথাও যাব না। জমির দুয়ার আমি বন্ধ করে দেব। জম কে? তার কাছে কেন যাবে? যাবে না বলো, বলো যাবে না। না বাবা না, আমি কোথাও যাব না। কেন যাব? আমি তোমার পাশটুকুতেই থাকবো। হে বিধাতা ঠাকুর, আমার এই প্রার্থনাটুকু শোনো। আরে এদিকে সন্ধে হয়। উফ, এখনো তোমার দুধ দেওয়া হলো না? যাই, আমি ছুটে গিয়ে তোমার দুধ চোখে নিয়ে আসি। না, যাবে না। তুমি কোথাও যাবে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কি মুশকিল! দিদি, ও দিদি, সতীশের দুধটা দাও আমাকে। যে সতীশ মোটে ছাড়ছে না, ভালো করে গরম করে দিও। ও শুনো, কেন যে এত দেরি করে সবাই? কাকি, বাইরে জল পড়ে কেন? এত মেঘ কেন আকাশে? ও মা, ও জল কোথা? ও তো বৃষ্টি। শ্রাবণ মাস যে এখন। ও তাই, কাল থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে কি হয়? ও কাকি, বলো না, বৃষ্টিতে কি হয়? ও বুকটা কেমন যেন করছে। ও সারাদিন খাইনি বলে এমন হচ্ছে নাকি? ও শোনো, দুধটা। কাকি, কাকি, তোর কি হয়েছে কাকি? ও কিছু না বাবা, দুধটা এনেছো দিদি? রাখো। ও ও বুকে কি ব্যথা! কি হলো রে তোর? ও কাদুমিনি, অন্ধকার দিদি, সব অন্ধকার। সতীশ কই? কোথায়? ডাক না বাবা সতীশ, তোর কাকিকে ডাক। ওরে ও কাদু। কাকি, কাকি, জল দে। এই কাকি, অমন করে শুলে কেন? ও কাকি। ওরে কি সর্বনাশ! ওরে ও শুনো, কর্তা বাবুকে খবর দে রে, বল এক্ষুনি আমি ডাকছি। কাকি, কাদম্বিনী নিঃস্বাদ হয়ে পড়ে রইল। বাড়িতে কান্নাকাটি একটু হলো বটে, তা খুব অল্পই। ডাক্তার বদ্যি ডাকার কোনো প্রয়োজন কেউ অনুভব করলেন না। সবাই জানল কাদম্বিনী মৃত। বিধবা, সন্তানহীনা, ভাতৃবধূর মৃত্যু রানীহাটির জমিদার বাড়িতে সবাইকে
অজানা এক আশঙ্কার মধ্যে ফেলে দিল। তাই খুব তাড়াতাড়ি তার সৎকারের ব্যবস্থা করে ফেললেন জমিদার বাবু। কি 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 কাণ্ড! এই ভর সন্ধ্যেবেলা সমস্ত বিধবা বউ সে কিনা হঠাৎ মরে গেল। কি কাণ্ড! আরে পুলিশ টুলিশ এলে তো না 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 না, ব্যাপারটা শুনতে ঠেকছে না। আরে বাবা, বংশের একটা খ্যাতি অখ্যাতির প্রশ্ন আছে তো। কি কাণ্ড! নিতাই নিতাই নিতাই, ওই ভানু বিনু বনমালী, ভাই একটু সাহায্য করো দেখি। এই যে কি আপদ, কি ঝঞ্ঝাট! ওদিকে আবার সমানে বৃষ্টিও পড়ছে, কি যে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা সকল তোমরা রওনা দিয়ে দাও, রওনা দিয়ে দাও। বাইরে আবার ঘোর অন্ধকার। ইস, ঠিক আছে ঠিক আছে, রওনা দিয়ে দাও, রওনা দিয়ে দাও। বলো কি হরিবল, হরি হরিবল, হরিবল, হরি হরিবল, হরিবল, হরিবল। কাদম্বিনীর নিঃসার দেহটি নিয়ে বিধু বনমালীরা পৌঁছালো শ্মশানে। চারিদিক অন্ধকার, নিস্তব্ধ রাত, শুধু গাছের পাতা বেয়ে জল পড়ার শব্দ আর দূরে ভয় ধরানো শিয়ালের চিৎকার। নিতাইরা গেছে কাঠ আনতে, তাহ হবে কাদম্বিনী। তার শব্দের পাশে বসে আছে বিধু আর বনমালী। তাদের অস্বস্তি আর কিছুতেই কাটছে না। বনমালী দাদা, এ দেহটা নিয়ে এনু বটে, কিন্তু বসবার একটা ভালো জায়গাও নেই কো। নেতাই দাদা, বানু আর গুরুচরণ দাদা কাঠ আনতে গেছে তো গেছে, ফেরার নামটি নেই কো। ঠিক ঠিক কইছিস, যে গেল সে গেল, আর আমরা এই ভাঙা চালা ঘরে তেনার সঙ্গে মানে যে লাশ নিয়ে বসে আছি দুজনায়। হ্যাঁ রে বিধু, এই একটু তামুক খুলে হয় না? আশেপাশে খুঁজে দেখবো, তবে যাইগে একটু তামুক নিয়ে। এই 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 এই, খবরদার না, খবরদার না। এ দেখো, রাত গভীর হয়েছে, আমি একাই লাশ নিয়ে। না 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 না, ও বৃষ্টি বাদলার রাত, আর তুমি আমাকে একারেই না 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 না, ও তামুক থাম। বসো তুমি, একটু গপ্প করি। কি দেহটা যেন একটু নইল বলে মনে হচ্ছে। দেখো না বনমালী দাদা, কি মনে হচ্ছে? কে জানে কি হচ্ছে। তোকে বললাম যাই তামুক আনি, তামুকে তো আগুন থাকে নাকি? তুই শুনলি আমার কথা? একই 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 বিধু, অমন ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছিস কেন? দীর্ঘশ্বাসের মতো আবার কি হলো তোর? আমি আমি কেন দীর্ঘশ্বাস নেব? আমি তো, ওরে বাবা রে, লাশ তো নইতে লেগেছে। আমি পালাই বনমালী দাদা। আরে কোথা যাস, দাঁড়া রে দাঁড়া। আরে আমিও যাবো, এসব এনাদের ব্যাপার। ছুটে চলো, ছুটে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আরে আরে দাঁড়া দাঁড়া, নেতাইয়ের গলা পাচ্ছি না? নেতাইয়ের? হ্যাঁ 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 তো। আরে ও নেতাই দাদা, ও নেতাই দাদা গো, আমরা ইটিট পানে। এই কি তোরা দেহ ফেলে চলে এলি যে বলো? কথা শুনলে কি হবে জানিস? ও মা, সে কি আর দেহ আছে গো? সে তো লইছে, শ্বাস ফেলছে, তাই তো পাইলে এনু। লাশের উপর তেনাদের ভর হয়েছে গো, তেনাদের ভর হয়েছে। চুপ কর, তোদের এসব বুজরুকের কথা ছাড় তো। কাঠ বলে দিয়েছি, গুরুচরণ নিয়ে আসছে, ততক্ষণ চল দেখি কি কি কেউ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সচককে দেখবে চল, তবে যদি তোমার পেট্টয় হয়। হ্যাঁ, কথা বলতে বলতে তো চলেই গেলেন। এবার ঘরে গিয়ে দেখো দেখো। চলো চলো, আমিও যাচ্ছি, চলো। কিরে বিধু, লাশ কইরে? তাকে তো দেহ নাই, শাল কুকুরে কেড়ে নিয়ে গেল নাকি? ওরে বাবা, দেখো দেখো, শশককে দেখো। শ্যাল কুকুরে নিয়ে গেলে চাদরটাও নিয়ে যেত নাকি? এখন কি হবে? তাই তো, কথা কি বলবোটা কি? না না নিতাই দাদা, চলো চলো, আর দাঁড়ানো ঠিক নয়। বেদবার দেহ, সে তো আর চুরি যাবে নিকো। কর্তাকে বলবো না হয় যে দাওটাও হয়ে গেছে। চল চল, রাম 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 রাম। চেতনাহীন কাদম্বিনীর দেহে জ্ঞান ফিরে আসতেই প্রাণের সারা তার শরীরে জাগতেই সে বুঝতে পারে
যে তাকে মৃত ভেবে শ্মশানে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় তার কি করা উচিত তা সে ভেবে উঠতেই পারে না। উদ্ভ্রান্ত কাদম্বিনী তার বিশ্বস্ত বেশবাসী অনেকটা পথ হেঁটে সেই অন্ধকার দুর্যোগ ভরা রাত পেরিয়ে হাজির হলো দূর গ্রামে তার বন্ধু যোগমায়ার বাড়ি আশ্রয়ের খোঁজে। যোগমায়া, ও যোগ, দরজা খোলো। কে আবার এলো? কে? ও মা, কাদম্বিনী, কি কাণ্ড! আয় সই, ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে কেন? এ কি, তোর কাপড় চোপড়ে কি অবস্থা? হবে নাই বা কেন? যা বৃষ্টি, জলে কাদায় রাস্তাটা ছিঁড়ে। আয় আয়। রাস্তা শুধু দোষ নয় গো, তা কার আবার দোষ? সেসব কথা পরে হবে। তা তুই কি সই একা এলি? কি করে এলি? যা করে এলাম তা না বলাই ভালো। একেবারে শ্মশান ঘাট থেকে লোকের দয়ায় পথ চিনি। শ্মশান? ও হ্যাঁ, তা শ্মশান তো আছেই পথে। তা না হয় হলো। শ্বশুর বাড়ি কেউ আসেনি বুঝি সাথে? না, আমি এখন একা, একাই এসেছি। তা ঠিক আছে, এখন তো খানিক জিরো। আমার বর আমার সবেতেই বড় খুঁতখুঁতে। তাকে একটু কষ্ট করে বোঝাই তোর আসার ব্যাপারটা। ওই একটাই চিন্তা, কি করে যে তাকে সামলাই। গো, শুনছো? ওই জমিটার ব্যাপারে আর একটু খবর নিয়ে এগোনো ভালো, না হলে যে আবার কি ফ্যাসাদ হয়। এ কি মিনিকে? ও ও আমার সেই কাদম্বিনী, ও রানীহাটির জমিদার বাড়ির ছোট বউ ব্যাপা। কিন্তু আমাদের সেই ছোট্টবেলা থেকে খুব ভাব, আমরা খুব পত্তল লিখি। তো ও ভাবলো যাই কিনা সইয়ের কাছে কদিন। মানে তো দেখো তুমি কি করবে। হ্যাঁ গো, যাও না, যাও না, কোথায় যাচ্ছিলে? ও ইনি রানীহাটের জমিদার বাড়ির ছোট বউ? ও আচ্ছা আচ্ছা, কি নাম? তা থাকুন না, কদিন থাকুন। আজ আর ভাবছি বাইরে গেলুম না, মানে ছাতাটা ঠিক কোথায় যে। ও মা, ছাতা তো তোমার হাতে। এদিকে এসো তো, এদিকে এসো। কি হলো তোমার? যেমনি সুন্দরী দেখবা দেখলে আমি সব গন্ডগোল হয়ে গেল। মরব তোমার। কি যে বলো! আরে আমার কি আর সে বয়স আছে? তোমার খালি ভয় গিন্নি। এই তোমায় ছুঁয়ে বলছি। আই আই, বিদায় হও দেখি এখন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে, ও কাদম্বিনী, ভেতরে আয়। আচ্ছা, তুই বুঝি আর পুরুষ মানুষকে দেখে মাথায় কাপড় দিস না? আমি তো তোমাদের থেকে আলাদা, আমার আবার লোক লজ্জা, আমি তো মৃত। যা, অমন কথা বলতে নেই। আয় আয়, ভালো করে শাড়ি পর দিদিনি। এই শুনছো? আমার ছাতাটা রাখো তো, আর এদিকে একটু এসো। ও মা, এর মধ্যেই ফেরত এলে? কি আপদ! আরে এদিকে এসো না। আমি কি শুনে এলাম জানো? কি শুনে? শুনলাম বাজারে লোকে বলা বলি করছে রানীহাটির জমিদার বাড়ির ছোট বউ দুদিন আগে মারা গেছে। তবে কি হবে গো? এ কি করলেন? আমার তখনই কেমন সন্দেহ হচ্ছিল। সই বলছো, কিন্তু কেমন যেন। ও মা, আমি এখন কি করি? এবার কি হবে? আমি ওকে কি বলবো? আমি শুনেছি, আমি তোমাদের সব কথাই শুনেছি। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না সই, আমি চললাম। সত্যি তো, তোমাদের মাঝে তো আমার ঠাঁই পাওয়ার কোনো উপায় নেই। যোগমায়ার বাড়ি থেকে সেদিনই কাদম্বিনী ফিরে এলো রানীহাটিতে তার শ্বশুর বাড়িতে। অতটা পথ এসেছে সে, প্রায় অর্ধমৃত।
তবু তার প্রচণ্ড টান সতীশের প্রতি। তার দৃঢ় বিশ্বাস সতীশ তাকে পেয়ে আর ছাড়বে না। রানীহাটের জমিদার বাড়িতে তখন রাতের অন্ধকার। এই তো বাড়ি। অন্ধকারে ভেতরে ঢুকে যাই, একটা মস্ত ঘন্টা দেব, কেউ বুঝতেই পারবে না। যাই, খোকার কাছে যাই। কাকি, কাকি আয়, কাকি কোথায় গেলি? কাকি একটু জল দে কাকি। আরে বাচ্চা আমার এখনো ঘুমোয়নি। কাকি, কাকি বাবা, তুমি আমায় বলোনি, তুমি এখনো আমায় ডাকো। তবে কি আমি মরিনি? ওই তো বৃষ্টির আওয়াজ, ব্যাঙের ডাক, চেঁচে পোকার শব্দ। এই শব্দ আমার চেনা। হ্যাঁ, আমি জীবিত, আমি বেঁচে আছি, আমি মরিনি। খোকা রে। কাকি, কাকি তুই এসেছিস? তুই আর মরে যাবি না তো? আয়, কাছে আয়। না বাবা, না, আমি আর মরে যাব না। আবার তুমি দেখেছো আমি বাঁচবো, আমি তোমার জন্য বাঁচবো। খোকা আমার। আমি কি দেখছি? ছোট বৌমা, ভগবান, তোমার কেমন বিচার ছোট বৌমা? সতীশ আমাদের বংশের একমাত্র তিলক, ওর দিকে দৃষ্টি দিয়ে ওর ক্ষতি করা কি উচিত হচ্ছে? একজন মৃত মানুষ হয়ে। না, কেন আপনারা এমন বলছেন? আমি মরিনি, আমি জীবিত, আমি রক্ত মাংসের মানুষ। দেখুন না, খোকা আমায় ঠিক বুঝেছে, তাই না বাবা? বল না, বল বাবা, বল কাকে আয়। না, তুই যা, তুই মরে যা, আমার ভয় করছে। তুই যা কাকি, তুই মরে যা। না, আমি মরিনি, তোমরা সবাই দেখো, আমি মরিনি। এই দেখো, এই বাটি দিয়ে আমি আমার মাথায় মারলাম। দেখো রক্ত বেরোচ্ছে। দেখো আমি বেঁচে আছি গো, আমি বেঁচে আছি। বৌমা, তুমি জীবনের পথ পার হয়ে গেছো, আর কেন মায়া বাড়ানো? তুমি আমাদের দয়া করো, আমাদের মুক্তি দাও। তুমি এখান থেকে যাও। কাকি তুই যা, তুই চলে যা, তুই মরে যা। তবে তাই হোক। খোকা, তুইও বললে মরে যা। না, আর আমি বাঁচবো না, মরবো। এবার আমি মরবো, সত্যি মরবো। অনাথা বিধবা শ্মশান ফেরত কাদম্বিনীকে ভাসুর সারদা শঙ্কর জীবিত বলে স্বীকার করলেন না। তার স্ত্রীও কাদম্বিনীকে দেখে অজ্ঞান হয়ে গেল। ছোট্ট সতীশও বলে উঠল, কাকি তুই মরে যা। জীবনের আর কোনো অবলম্বনই রইল না কাদম্বিনীর। সে দিশেহারার মতো দৌড়ে ঘরের বাইরে এলো, পেরিয়ে গেল উঠোন, দেউড়ি, তারপর ঝাঁপ দিল শান্ত পুকুরের জল। সেই অন্ধকার রাত্রে ভারী কিছু একটা জলে পড়ার শব্দ হলো। তারপর সব শান্ত। পরের দিন পুকুরের জলে ভেসে উঠল কাদম্বিনীর মৃতদেহ। কাদম্বিনী মরিয়াও প্রমাণ করিলেন যে সে মরে নাই।